এত 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 তোমার ওজন এত হয়ে গেছে। দেখেন ওজন আর ভর কিন্তু দুইটা আলাদা কথা। এই পৃথিবী এত ভারী, এটা মাপলাম কিভাবে আমরা? এত বড় দাড়ি পাল্লা কই বাবা? এটা মানে হচ্ছে 6 এর পরে 24টা শূন্য। এত ভারী আমাদের পৃথিবী। অন্য দেশের দিকে আমরা এরকম ভিক্ষুকের মতো তাকাই থাকি। আমরা এই দেশের আইনস্টাইন হতে পারবো, তোমরা এই দেশের নিউটন। এই দেখো এভাবে 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 ঘুরতে ঘুরতে তাহলে ভর কাকে বলে খেয়াল করো। তাহলে ভর আমরা এইভাবে লিখি একটু। ভর হচ্ছে আমার, ভর হলো পদার্থের মোট পরিমাণ, ঠিক আছে? তাহলে ভর হলো আমার পদার্থের মোট পরিমাণ। তাহলে ভরকে আমরা বলতেছি এভাবে যে একটা পদার্থকে ভাঙলে যখন অণু পরমাণু আছে যেগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রন, সেগুলোকে আমরা যদি পরিমাণ করি সেটাই হচ্ছে আমার ভর। কিন্তু ওজনটা কি খেয়াল করো তো। আমরা আজকে মানে এই ভিডিওতে মেইনলি আমরা দেখতেছি, প্রথমেই আমরা দেখতেছিলাম যে ভর আর ওজনের মধ্যে আসলে মেইন পার্থক্যটা কোথায়, ঠিক আছে? তাহলে দেখো আমরা ভর কাকে বললাম, ভর হলো পদার্থের মোট পরিমাণ। কিন্তু ওজন কাকে বলে? আমরা যদি বলি এখন ওজন কাকে বলে, ওজনকে এভাবে বলা হয় যে পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে তাকে ওজন বলে। কি বললাম? পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে তাকে কি বলা হয়? ওজন বলা হয়। তাহলে একটু আগে কিন্তু আমরা আরেকটা জিনিস শিখে ফেলছিলাম, সেটা হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যদি টানে সেই বলকে বলা হয় অভিকর্ষ বল, ঠিক আছে? এটা কিন্তু আমরা একটু আগে শিখছি। তাহলে আমরা ওজন কাকে বলতেছি? যে পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে তাকে বলা হয় ওজন। তাহলে দেখো তো আমরা এখন ভর আর ওজন কিন্তু এখন আলাদা হয়ে গেল, তাই না? আমরা হচ্ছে ভর কি? ভর হচ্ছে পদার্থের মোট পরিমাণ, আর ওজন হচ্ছে একটা বল। পৃথিবী যেই বলে ওই বস্তুটাকে টানতেছে সেটা হচ্ছে আমার ওজন। তাহলে আমরা ভর আর ওজনের মধ্যে মেইন যে পার্থক্যটা সেটা আমরা শিখে ফেললাম। এখন কথা হচ্ছে আমরা তো বলি যে হচ্ছে যে আমাদের ভর হচ্ছে 80 কেজি বা 100 কেজি, তাহলে আমাদের ওজন কত? আমরা ওজন কিভাবে হিসাব করি? আমি তোমাদেরকে ওজন বের করার একটা সূত্র লিখে দিই। ওজনের ইংরেজি হচ্ছে আমার ওয়েট, ঠিক আছে? আমরা দেখবো ওয়েট মেশিন, আসলে আমরা যে ওজন মাপার যন্ত্রটা ব্যবহার করি সে ওয়েট মেশিনটা কিভাবে কাজ করে, কিভাবে আমাদের ওজন দেখায়, ঠিক আছে? তাহলে ওজনের ইংরেজি হচ্ছে ওয়েট। ওজনকে প্রকাশ করা হয় এই যে বড় হাতের ডাব্লিউ দ্বারা। ডাব্লিউ মানে হচ্ছে ওয়েট। ওজনকে লেখা হয় ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওজনের ফর্মুলা। তাহলে এখানে দেখো কোনটা কি একটু খেয়াল করো তো। এখানে ডাব্লিউ হচ্ছে আমার ওজন, এম হচ্ছে আমার ভর, আর জি হচ্ছে আমার অভিকর্ষজ ত্বরণ। দেখো অভিকর্ষজ ত্বরণ কিন্তু একটু আগেই আমরা শিখলাম। অভিকর্ষজ ত্বরণ কত? মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ডের উপর -2, ওটাকে বলে মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? তাহলে খেয়াল করো ওজন হচ্ছে আমার ডাব্লিউ সমান mg, এম হচ্ছে আমার ভর। এখন যদি তোমাকে একটা আমি প্রশ্ন করি, বলো তো, একটা প্রশ্নের উত্তর দাও সবাই। সেটা হচ্ছে যে ধরো একটা প্রশ্ন লেখা আছে, কোন বস্তুর ভর 100 কেজি হলে তার ওজন কত? এটা আমরা বের করব। তাহলে কোন বস্তুর ভর দেওয়া আছে কত? 100 কেজি, আমরা ওজন বের করব। তাহলে ওজনের ফর্মুলা কি? আমরা জানি ডাব্লিউ সমান এমজি। এই সূত্রটা একটু লিখতে হবে, এই সূত্র একটু মনে রাখতে হবে। তাহলে এখানে এমটা কি? এম হচ্ছে আমার ভর। এটা কত দেওয়া আছে দেখো তো? 100 কেজি দেওয়া আছে। আর জি এটা তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই মানটাই তোমায় একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি আর করলাম, আমরা যদি এখান থেকে ওজন বের করতে চাই তাহলে এম এর মান বসাবো 100 আর জি এর মান বসাবো 9.8। তাহলে এটা আসবে হচ্ছে 980। একটু ক্যালকুলেটরে দিয়ে দেখবা, এটা আসবে হচ্ছে 980। তাহলে ওজন কিন্তু প্রকাশ করতে হবে, একে একক লাগবে। ওজনের একক হচ্ছে আমার নিউটন, কারণ ওজন কি? এক ধরনের বল, ঠিক আছে? দেখো পৃথিবী কোনো বস্তুকে যে বলে আকর্ষণ করে বা যে বলে টানে তাকে ওজন বলে। তাহলে ওজন এক ধরনের বল। তাহলে বলের একক কি? আমরা একটু আগে শিখছিলাম, বলের একক হচ্ছে নিউটন, যখন আমরা মহাকর্ষ বলটা তোমার হচ্ছে সূত্র দিয়ে আমরা অঙ্ক করছিলাম। তো এখন দেখো এখানে বস্তুর ভর হচ্ছে 100 কেজি, ওজন হচ্ছে 980 নিউটন। এটার মানে কি?
এটার মানে হচ্ছে 100 কেজি ভরের কোনো বস্তুকে আমি যদি পৃথিবীর উপর রাখি, তাহলে পৃথিবী ওই বস্তুটাকে 980 নিউটন বলে টান দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওজন। তাহলে ভর আর ওজনের যে মেইন পার্থক্য সেটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা যখন বলবো যে আমাদের ভর হচ্ছে 100 কেজি বা 50 কেজি বা 60 কেজি, তখন কিন্তু কেউ যাতে আমরা ভুলে এটা না বলি যে আমাদের ওজন 60 কেজি। ঠিক আছে, কেউ যদি আমাদের বলে আচ্ছা বলো তো তোমার ওজন কত, তখন তুমি বলবা আমার ওজন, ধরো তোমার ভর হচ্ছে যে তুমি মেপে দেখলা 60 কেজি আসছে, তুমি বলবা আমার ওজন হচ্ছে 60 গুণন 9.8, কারণ ওজন সমান m ইন্টু জি, অভিকর্ষ ত্বরণ দিয়ে আমাদের গুণ দিতে হয়, তাহলে আমার ওজনটা বের হয়। তখন তুমি এটা বলবা, ও বলবে হ্যাঁ এত 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 তোমার ওজন এত হয়ে গেছে, এই এত ওজন তোমার কেমনে হলো? ঠিক আছে, তখন ওরে তুমি বুঝাইতে পারবা যে দেখেন ওজন আর ভর কিন্তু দুইটা আলাদা কথা। তো আপনি যদি আমাকে জিজ্ঞেস করতেন যে আমার ভর কত, তখন আমি বলতাম 60 কেজি, কিন্তু যখন আমাকে জিজ্ঞেস করছেন আমার ওজন কত, তখন আমাকে 9.8 দ্বারা গুণ করে দিতে হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো তোমরা আস্তে আস্তে বড় হচ্ছ, এই যে ছোট ছোট বিষয়ের মধ্যেকার পার্থক্যটা তোমরা বুঝতে পারতেছো, এই যে এইটাই হচ্ছে আমাদের জ্ঞান। ঠিক আছে, আমরা পড়াশোনা কেন করব? আমরা পড়াশোনা এই কারণেই করব যে আমরা প্রত্যেকটা বিষয়কে একটু সূক্ষ্মভাবে দেখার ট্রাই করব। একটা সূক্ষ্মতার একটা সবকিছুর একটা বিষয় আছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কোনো বস্তুর ভর 100 কেজি হলে তার ওজন হচ্ছে 980 নিউটন। ঠিক আছে, তাহলে ভর আর ওজন কিন্তু আলাদা। এখন তোমাদের পরীক্ষাতে একটা প্রশ্ন আসতে পারে, আমি আশা করি এগুলো উঠাইছো তোমরা, আমি এগুলো একটু মিশাই দিই। পরীক্ষাতে খ নম্বর একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কি দেখো, খ নম্বর একটা প্রশ্ন আসতে পারে, তোমরা একটু লিখে নাও, ভর ও ওজনের পার্থক্য লেখো। তাহলে ভর ও ওজনের পার্থক্য, আমরা এটা যেহেতু খ নম্বরে আসবে, খ নম্বরে মার্ক কত থাকে আমাদের? খ নম্বরে মার্ক থাকে হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তাহলে খ নম্বরে 2 মার্ক থাকে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ 2 থেকে 3টা লেখার। তাহলে আমি 2-3টা এমনি লিখে দিই যেগুলো আমরা শিখলাম। তাহলে ভর ও ওজনের পার্থক্য আমরা কি করব, একটা ছক বানাবো, ছক বানায় সেগুলোতে লিখে ফেলবো। আমি এই ক্লাসের জন্য আমার হচ্ছে লেকচার শীট তৈরি করা আছে, আমি ব্যাচে পড়াই, তো সেই লেকচার শীটটা তোমরা হচ্ছে আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা এই পাশে লিখি হচ্ছে ভর, এই পাশে লিখি হচ্ছে ওজন। ওকে, আচ্ছা, তাহলে ভর কাকে বলে আমরা একটু আগে শিখলাম, ভর হচ্ছে পদার্থের মোট পরিমাণ, আর ওজন কি? পৃথিবী কোনো বস্তুকে যে বলে টানে বা আকর্ষণ করে, এটাই হচ্ছে ওজন। তাহলে দেখো প্রথমটা পার্থক্যটা আমরা সংজ্ঞা দিয়ে ফেললাম। 2 নম্বর পার্থক্য কি খেয়াল করো, 2 নম্বর পার্থক্য হচ্ছে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ভরকে m দ্বারা প্রকাশ করা হয়, এটাও লিখলাম আমরা, এটাও একটা পার্থক্য নিয়ে দিলাম। আর ওজনকে প্রকাশ করা হয়, ওজনকে w দ্বারা প্রকাশ করা হয়, যেখানে w সমান mg। বুঝছো, এভাবে লিখে দিবা যে wটা কি, w সমান mg। আবার একটা জিনিস খেয়াল করো, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, আমি এটা লিখতেছি তোমরা এটা বুঝবা না হয়তো বা এখনই, আমরা যখন অভিকর্ষজ ত্বরণ নিয়ে আরেকটু কথা বলবো, আমি বললাম না তোমার অভিকর্ষজ ত্বরণ, ভর, ওজন, এই দুইটা টপিক কিন্তু একটার সাথে আরেকটা খুব ভালোভাবে রিলেশন আছে। ঠিক আছে, এই জন্য একটা বাদ দিয়ে আমরা আরেকটা পড়তে পারি না। 3 নাম্বারটা আমরা এভাবে লিখে রাখি, ভর কখনো পরিবর্তন হয় না। লিখে রাখো, এটা আমি বুঝাই দিচ্ছি, ভর কখনো পরিবর্তন হয় না, কিন্তু ওজন পরিবর্তন হতে পারে। কেন লিখলাম এই কথা? যখন আমরা অভিকর্ষজ ত্বরণ একটু পরে শিখবো তখন আমরা এটা বুঝাই দেব। তাহলে দেখো আমরা 3টা লিখছি ভর ওজনের পার্থক্য, তোমরা চাইলে আরো 2-1টা লিখতে পারো, বই থেকেও তোমরা রিডিং করে একটু দেখতে পারো। আর আমি আশা করি এই যে ভিডিওগুলো তোমরা যদি দেখো, এই চ্যাপ্টারের বই পড়ার খুব একটা প্রয়োজন হবে না, তারপরেও তোমরা কিন্তু বই পড়তে পারো। আমি দেখো এই অধ্যায়ের এমসিকিউ বলো, তার মানে নৈবিত্তিক যেগুলো বলি আমরা, তারপর হচ্ছে তোমার ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, সবকিছুই কিন্তু করাচ্ছি। ঠিক আছে, তো এই ভিডিওগুলো দেখলে আমি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, ফ্রেন্ডরা আছে এই ক্লাসে, তাদেরকে তোমরা ভিডিওটা শেয়ার দিতে পারো। ঠিক আছে, তাহলে ভর ও ওজনের পার্থক্য আমরা লিখে ফেললাম। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস,
আমরা অভিকর্ষ ত্বরণ আর একটু কথা বলবো, তারপরে আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাব। একটু না, আর একটু বেশি কথা বলবো। দেখো অভিকর্ষজ ত্বরণ, এখন আমাদের টোটাল চ্যাপ্টারটা মানে টোটাল টপিকটা হবে অভিকর্ষজ ত্বরণ নিয়ে। অভিকর্ষজ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান কত? এই যে জি এর মান হচ্ছে আমার 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা একটা আদর্শ মান, এটা আমরা ধরে নিই, ঠিক আছে, গড় একটা মান যাকে বলে। তো এই যে অভিকর্ষজ ত্বরণকে আমরা কি কিভাবে প্রকাশ করতে পারি? আমরা ত্বরণ কি শিখছিলাম? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অর্থাৎ একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কত করে বাড়তেছে সেটাই হচ্ছে আমার ত্বরণ, ঠিক আছে। আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এগুলো আমরা জানি, এগুলো আমরা শিখে ফেলছি। এখন দেখো অভিকর্ষজ ত্বরণকে আমরা আর কি কিভাবে প্রকাশ করতে পারি। তো এই জন্য খেয়াল করো, আমি এটা হচ্ছে একটা পৃথিবী, এটাকে আমরা পৃথিবী বলি। আর পৃথিবীর উপর মনে করো একটা বস্তু এখানে রাখা আছে, তাহলে পৃথিবী আর পৃথিবীর পৃষ্ঠের উপরে ধরো আমি দাঁড়ায় আছি, এখানে একটা বস্তু রাখা আছে। তাহলে পৃথিবীর যে ভর, এই ভরকে আমি বড় এম ধরলাম, বড় এমটা হচ্ছে আমার পৃথিবীর ভর। আর এই যে বস্তুর ভর, এটাকে আমি ছোট এম ধরলাম। ধরা যাবে না ওই যে আমরা M1 M2 ধরতাম? খেয়াল কর, পৃথিবী আর ওই বস্তুর মধ্যবর্তী যে দূরত্ব, অবশ্যই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব, এই দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। তুমি খেয়াল করো, এই দূরত্বটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, বড় আর। তাহলে আমি এখানে একটু লিখে ফেলি, আমরা কি কি করলাম। এই বড় এম হচ্ছে আমার পৃথিবীর ভর, ছোট এম হচ্ছে বস্তুর ভর, আর আর হচ্ছে আমার পৃথিবী ও বস্তুর মধ্যকার দূরত্ব, পৃথিবী ও বস্তুর মধ্যকার দূরত্ব। তাহলে দেখো, যখন আমরা দুইটা বস্তু এভাবে রাখবো, দুইটা বস্তু এভাবে থাকবে, তখন কি হবে? পৃথিবী ওই বস্তুটাকে আকর্ষণ করবে, ওই বস্তুটাও পৃথিবীটাকে আকর্ষণ করবে। আকর্ষণ করবে না? তাহলে এই আকর্ষণ বলের মান কত? তাহলে আমরা নিউটনের যে সূত্র শিখছিলাম, নিউটনের মহাকর্ষ সূত্র হতে, দেখো একদম আমরা প্রথম ভিডিওতে দেখছিলাম এটা, নিউটনের মহাকর্ষ সূত্র। সেটা কি ছিল? F সমান G m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। এটা হচ্ছে নিউটনের সূত্র। এখানে m1 টা হচ্ছে একটা বস্তু, m2 হচ্ছে আরেকটা বস্তু, আর r হচ্ছে দুইটা বস্তুর মধ্যকার দূরত্ব। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে আমাদের পৃথিবীর আকর্ষণ বলটা বের করতে চাই, তাহলে আকর্ষণ বল কত হবে? F ইকুয়াল টু জি, জি তো জি থাকবে, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। m1 হচ্ছে একটা বস্তু, তাহলে m1 কে তুমি পৃথিবী ধরে নাও, তাহলে m1 হচ্ছে আমার বড় এম, m2 হচ্ছে এই ছোট বস্তুটাকে, এটাকে তুমি ছোট এম ধরে নাও। আর নিচে হচ্ছে দুইটার মধ্যবর্তী দূরত্ব, দুইটার মধ্যবর্তী দূরত্ব আমার কত? r, যেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে r এর উপর স্কয়ার, ঠিক আছে। তাহলে এই দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল, এটা কত পাইলাম? এটা পাইলাম আমরা জি বড় এম ছোট এম ডিভাইডেড বাই r স্কয়ার। দেখো আমি ফর্মুলা কিন্তু মুখস্থ করতে বলতেছি না, এমনিতে দেখো এই m1 এর পরিবর্তে বড় এম লিখছি, m2 এর পরিবর্তে ছোট এম লিখছি, যাতে আলাদা করে বোঝানো যায় আর কি। আর r এর পরিবর্তে আমরা পৃথিবীর ব্যাসার্ধ বসাইছি, সেই ব্যাসার্ধ হচ্ছে এই পৃথিবী থেকে এই বস্তুটার মধ্যবর্তী দূরত্ব। তো আবার একটু আগে আমরা কি শিখলাম? দেখো এই এফটা মানে কি? এফটা মানে হচ্ছে পৃথিবীটা এই বস্তুকে কত বলে আকর্ষণ করে। একটু আগে না আমরা আরেকটা জিনিস শিখলাম, যে পৃথিবী এই বস্তুটাকে আরেকটা বলে আকর্ষণ করে, সেটা কি? ওজনের সমান বলে না? তাহলে আমরা কি জানি? ওজন। খেয়াল করো, ডাব্লিউ সমান কি mg না? এই ওজন মানে হচ্ছে এই বস্তুটাকে, এম ভরের বস্তুটাকে পৃথিবী কত বলে আকর্ষণ করতেছে। খেয়াল করো, এখানেও পৃথিবী ওই বস্তুটাকে কত বলে আকর্ষণ করতেছে সেটা দেওয়া আছে, এই সূত্রেও দেওয়া আছে ওই বস্তু কত বলে, মানে পৃথিবী ওই বস্তুটাকে কত বলে আকর্ষণ করতেছে সেটা দেওয়া আছে, ঠিক আছে। আমি আবার বলি, খেয়াল করো, এই যে ফর্মুলা, নিউটনের মহাকর্ষ ফর্মুলা, এই মহাকর্ষ ফর্মুলা থেকে আমরা কি দেখতেছি পৃথিবীটা এই বস্তুকে কত বলে আকর্ষণ করতেছে। তাহলে আমরা একটু আগে ওজনের যে সূত্র মানে ফর্মুলা ছিল, ওজনের যে তোমার হচ্ছে সংজ্ঞা ছিল, সেই সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে যত বলে আকর্ষণ করে সেটাই তার ওজন। তাহলে দেখো এই বলে আকর্ষণ করে না, তাহলে এটাই সমান ওজন হবে না? বুঝতে পারছো? আর ওজনের ফর্মুলা কি? আমরা W সমান mg। তাহলে খেয়াল করো তো, এই দুইটা যদি আমি কম্পেয়ার করি, এই দুইটা যদি আমি মিলাই ফেলি, তাহলে লেখা যাবে না এরকম, যে g mm ডিভাইডেড বাই r স্কয়ার ইকুয়াল টু m ইনটু g। কারণ এটাও আকর্ষণ বল, এটাও আকর্ষণ বল।
তাহলে এখানে দেখো ছোট এম দুই পাশ থেকে কেটে যাবে না, তাহলে জি সমান কি পাচ্ছি আমরা, জি এম ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার। খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তাহলে অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্র কি, জি সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো আমরা এই অভিকর্ষজ ত্বরণ বের করার সূত্রটা এখানে লিখে ফেলি, জি সমান জি এম ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখবা, আরেকবার দেখবা। তাহলে দেখো আমরা জি বের করার ফর্মুলাটা পেয়ে গেলাম। তাহলে আমরা এটা একটু মিশাই দেই, মিশাই দিয়ে আমরা ওইটা নিয়ে একটু কথা বলি। ওইটা আমাদের লাভ কি, ওখানে কোনটা কি খেয়াল করো তো। আসুন, এইখানে জি তো মহাকর্ষীয় ধ্রুবক, সেটা আমরা জানি। এই এমটা হচ্ছে পৃথিবীর ভর, এমটা কি পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ভর কত, এটা তো আমাদের একটু মানে জানতে হবে, তাই না? এটা আমাদের জানাটা কর্তব্য। আমরা পৃথিবীর উপরে দাঁড়ায় আছি, ইয়া বিশাল একটা পৃথিবী, এই পৃথিবীর ভর কত। তো তোমরা কি একটু আইডিয়া করতে পারতেছো এই পৃথিবীর ভরটা কত হতে পারে? 1000 কেজি, 2000 কেজি, 20000 কেজি, 100,000 কেজি? গেস করা যায়, মানে আইডিয়া করা যায় পৃথিবীর ভর কত হতে পারে? নাকি 50,000 কেজি, 1,00,000 কেজি, 1 কোটি কেজি? না, এত না, মানে এত কম না, ঠিক আছে? পৃথিবীর যে ভর, একটু তোমরা খাতার কোণায় এটা লিখে নাও, কাজে লাগবে আমাদের। পৃথিবীর ভর এটা হচ্ছে 6 গুণন 10 টু দি পাওয়ার 24 কেজি। এটা মানে হচ্ছে, এটা মানে লিখে দেই, 6 এর পরে 24টা শূন্য। তুমি দিয়ে দেখো তো কত আসে, তুমি হিসাব করতে পারবে না। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে হিসাব করতে পারবা না। এটা মানে হচ্ছে 6 এর পরে 24টা শূন্য। এত ভারী আমাদের পৃথিবী, বুঝতে পারছো? এটা মানে কল্পনা করাও অনেক মানে কি বলে জটিল একটা বিষয়। আমরা আসতেছি, ওটা নিয়ে কথা বলবো। আর পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ এটা হচ্ছে 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। তো আমরা তো কিলোমিটারে রাখি না, এটাকে মিটারে নিব আর কি। 6400 ইন্টু 1000, এত মিটার। এটা হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ। তুমি কি আইডিয়া করতে পারতেছো পৃথিবীর ভরটা আসলে কত বেশি? এটা আমার বলতেই কিরকম লাগতেছে জানো, যে এত ভারী এই পৃথিবী। এটা আবার অনেকে বলে, আচ্ছা স্যার এই পৃথিবী এত ভারী, এটা মাপলাম কিভাবে? আমি কোনো বস্তুকে তো মাপতে হলে, তোমাকে যদি আমি মাপতে চাই তাহলে তোমাকে কি করতে হবে? হয় দাঁড়িপাল্লায় উঠাই দিতে হবে, নয়তো তোমাকে একটা ব্যালেন্সে উঠাইতে, মানে একটা ডিজিটাল মানে ওয়েট মেশিনে তুলে দিতে হবে। আমরা এখন যেটা করি, তো এই যে দাঁড়িপাল্লায় আমরা উঠাচ্ছি, খেয়াল করো তো দাঁড়িপাল্লা যদি একটু খেয়াল করো কিরকম লাগে দেখতে, এইরকম লাগে। এইটা হচ্ছে আমার দাঁড়িপাল্লা। এই যে এখান থেকে ধরো হচ্ছে যে আমাদের পাল্লার কি বলে, এই যে এরকম একটা এই পাশে থাকে আর এ পাশে একটু থাকে, ঠিক আছে? ধরে নাও এটাই হচ্ছে আমাদের পাল্লা। তো আমি যদি তোমাকে পরিমাপ করতে চাই, মনে করো আমি এই পাশে 50 কেজির একটা পাথর দিলাম, একটা 50 কেজি। তো তোমাকে আমি এই পাশে দাঁড় করায় দিলাম। যদি দুইটা সমান হয়, আমি মাঝখানে হচ্ছে আঙুল রাখবো, আঙুল রেখে যদি দেখি তুমি আর এই মানে পাল্লাটা এখন সমান দেখাচ্ছে, তাহলে কি করবো? তোমার ওজন হচ্ছে 50 কেজি। খেয়াল করছো? আমি যদি এ পাশে 100 কেজির একটা পাথর রাখি এবং তোমাকে যদি আমি এখানে আবারও দাঁড় করাই দিই, যদি সমান আসে তাহলে বলবো তোমার ওজন 100 কেজি। যদি আমি এ পাশে 1000 কেজি পাথর উঠায় দেই, তোমাকে যদি আবার দাঁড় করাই দেই, যদি দেখি দুইটা সমান আসছে, তোমারও সরি আমি ওজন বলতেছি কেন বারবার, ভর। তোমার ভর কত? 1000 কেজি। তাহলে পৃথিবীকে আমরা কোন দাঁড়িপাল্লায় উঠাই দিয়েছিলাম? উঠাইছি তো উঠাইছি, খুব ভালো কথা। দাঁড়িপাল্লার উঠান ভালো, ধরলাম আমি এই পাশে একটা পৃথিবী, এই দাঁড়িপাল্লা এত বড় যে এই পাশে আমি হচ্ছে পৃথিবী পুরোটাকে রাখাই দিলাম। এই পাশে তো সেরকম একটা বড় পাথর রাখতে হবে নাকি, না হলে আমরা মানে ওখানে মাপবো কিভাবে, তার ভরটা মাপবো কিভাবে? তাহলে দেখো পৃথিবীর ভর মাপতে হলে 6 এর পরে 24টা শূন্য, এত কেজি পাথর এই পাশে রাখতে হবে। দেখে যদি ওজন করি, মানে আমি যদি মাপি
সমান আসলে আমরা বলবো পৃথিবীর ভর অত কেজি, কিন্তু অত বড় পাথর তুমি কই পাবা? আবার একটা ঝামেলা, এত বড় দাঁড়িপাল্লা কই পাবা? চিন্তার বিষয় না? আচ্ছা, এটা আমরা ক্লাসের শেষে দেখবো। ক্যাভেন্ডিজের যে গল্পটা সেখানে আমরা দেখবো, বিজ্ঞানী ক্যাভেন্ডিজ, ওটার নামই হয়তো আমরা জানি না অনেকে, কিন্তু ওনাদের নাম জানাটা কর্তব্য, যে এই এত বিশাল বিশাল জিনিসপত্র তারা কিভাবে মাপতেছে। তুমি সূর্যের ভর শুনলে আরো অবাক হবা, 2 এর পরে 30টা শূন্য, এত হচ্ছে সূর্যের ভর। এগুলো আমরা কিভাবে মাপি, ঠিক আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এটা আমরা ক্লাসের শেষে দেখবো, ইন্টারেস্টিং খুব একটা পার্ট, আমরা আশা করি সেই শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমরা পড়তেছিলাম অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, আমরা অভিকর্ষজ ত্বরণ পড়তেছিলাম। তাহলে অভিকর্ষজ ত্বরণের একটা সূত্র আমরা দেখলাম, সেটা হচ্ছে G সমান gm/r²। এখন আমরা পৃথিবীর জন্য অভিকর্ষজ ত্বরণ বের করে দেখি। তাহলে অভিকর্ষজ ত্বরণ বের করবো, দেখো G সমান gm/r²। মানগুলো বসাও। G এর মান কত আমি শিখাই দিছি, 6.673 10⁻⁻11 ইন্টু পৃথিবীর ভর কত, 6 × 10⁻24। এভাবে কেন লিখতেছি, এটাকে বলা হয় সাইন্টিফিক মোডে লেখা। কারণ তুমি যদি 6 এর পরে 24টা শূন্য দিতে যাও, তোমার খাতাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য আমরা এভাবে 6 × 10⁻24 দেই। এটা মানে এটা বোঝাই 6 এর পরে আমার 24টা শূন্য আছে। আচ্ছা, ডিভাইডেড বাই আর। আর হচ্ছে আমার পৃথিবীর ব্যাসার্ধ, সেটা কত, 6400 × 1000 মিটারে, আমাদের সবকিছু মিটারে নিতে হবে। তার উপর কি আছে, স্কোয়ার আছে না। তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবা এটার মানটা 9.8 এর কাছাকাছি আসছে, 9.81 এর কাছাকাছি আসবে মেনলি। তাহলে দেখো, আমাদের পৃথিবীতে জি এর মানটা আমরা কিভাবে হিসাব করলাম, পৃথিবীর ভর বসাই দিলাম, পৃথিবীর ব্যাসার্ধ বসাই দিলাম। ঠিক সেম ভাবে তুমি যে কোনো গ্রহের, যে কোনো উপগ্রহের, যে কোনো নক্ষত্রের অভিকর্ষজ ত্বরণ বের করতে পারবো। দেখো, আমরা ফর্মুলাটা বের করলাম হচ্ছে পৃথিবীর জন্য, কিন্তু আমরা চাইলেই কিন্তু এই ফর্মুলাটা আমরা মঙ্গল গ্রহের জন্য খাটাতে পারি। আমরা এই ফর্মুলাটা চাঁদের জন্য খাটাই দেখি তো, চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত। দেখো, তোমাকে এখন আমি প্রশ্ন করি, চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত, আমি মিশাই দিলাম, এটা আশা করি তুলে নিছো। তাহলে চাঁদের জন্য আমরা অভিকর্ষজ ত্বরণ বের করব। তাহলে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা একটাই, G সমান gm/r²। এখন চাঁদের ভর লাগবে আমার, চাঁদের কি লাগবে, ব্যাসার্ধ লাগবে। তো এইভাবে একটু মনে রাখতে পারো, চাঁদের ভর যেটা, এটা তোমাদের মনে রাখতে হয় না মেইনলি। চাঁদের ভর হচ্ছে পৃথিবীর ভর কে যদি আমি 81 দ্বারা ভাগ করি তাহলে চাঁদের ভর পাওয়া যাবে, অর্থাৎ 81টা চাঁদ জোড়া দিলে আমাদের পৃথিবীর সমান হবে। কল্পনা করতে পারতেছো কত বড় আমাদের পৃথিবী। আর চাঁদের যে ব্যাসার্ধটা, এটা পৃথিবীর যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ এটাকে 4 দ্বারা ভাগ করলে আমরা চাঁদের ব্যাসার্ধ পেয়ে যাবো, বুঝছি। তাহলে দেখো, চাঁদের ভর আমরা কিভাবে নির্ণয় করি, পৃথিবীর ভরকে 81 দ্বারা ভাগ করি, আর চাঁদের ব্যাসার্ধ হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধকে 4 দ্বারা ভাগ করি। আর আমরা কিন্তু দুইটাই জানি, পৃথিবীর ভরও জানি আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধও জানি। তাহলে আমরা এগুলো যদি একটু জানি তাহলে কিন্তু এগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো। তাহলে দেখো, আমরা এখানে চাঁদের জন্য বের করি, জি অফ চাঁদ, আমাদের চাঁদ মামার জন্য অভিকর্ষজ ত্বরণ বের করে দেখি। তাহলে জি হচ্ছে আমার 6.673 10⁻⁻11। ক্যালকুলেটর আমরা ব্যবহার করে দেখাবো এটা যখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করবো, ওই পর্বতে যাব তখন। এম হচ্ছে কি, চাঁদের ভর, কারণ চাঁদের জন্য বের করতেছি, এখানে চাঁদের ভর বসাতে হবে, চাঁদের ব্যাসার্ধ বসাতে হবে। তাহলে চাঁদের ভর কত, পৃথিবীর ভরকে 81 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পৃথিবীর ভর কত, এখানে 6 × 10⁻24, 81 দ্বারা ভাগ করবো, ডিভাইডেড বাই আর হচ্ছে চাঁদের ব্যাসার্ধ বসাতে হবে এখন। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত, এখানে 6400 × 1000, তাকে আমরা 4 দ্বারা ভাগ করো, তারপর হোল স্কোয়ার আছে, স্কোয়ার করে দাও। এইটা যদি তুমি করো তাহলে দেখবা চাঁদের যে অভিকর্ষজ ত্বরণ সেটা আসবে 1.6 এর কাছাকাছি, অনেক কম। চাঁদের অভিকর্ষজ ত্বরণ অনেক কম। দেখছো, আমরা ফর্মুলা বের করলাম কোথায় বসে, পৃথিবীতে বসে। আমরা পৃথিবীতে বসে এই ফর্মুলাটা বের করলাম, কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি কোথায়, পৃথিবীর বাইরে। এটাকে বলা হয় মহাকর্ষীয় জিনিসপত্র, মানে সার্বজনীন জিনিসপত্র, মহাকর্ষীয় না, যে আমরা সব জায়গায় এটা ব্যবহার করতে পারি। তাহলে ঠিক সেম ভাবে তুমি চাইলে সূর্যের অভিকর্ষজ ত্বরণটাও বের করতে পারবা।
তুমি সেম ভাবে মঙ্গল গ্রহের অভিকর্ষ ত্বরণ বের করতে পারবা। তুমি সেম ভাবে এই মহাবিশ্বের, এই মহাজাগতিক বিশ্বের তুমি যত বস্তু আছে, যত তোমার হচ্ছে যে প্ল্যানেট আছে, সবগুলোর অভিকর্ষ ত্বরণ বের করতে পারবা। শুধুমাত্র কি লাগবে, ওই যে যার অভিকর্ষ ত্বরণ তুমি বের করবা তার ভরটা লাগবে, তার ব্যাসার্ধটা লাগবে। ঠিক আছে, এটাই বিজ্ঞান, এটাই সায়েন্স, যেটা তোমরা এখন পড়তেছো। তাহলে আমরা চাঁদের অভিকর্ষ ত্বরণ বের করছি। দেখো পৃথিবীর 9.8 অনেক বেশি, চাঁদেরটা 1.6 এর কাছাকাছি, মানে 1 থেকে একটু বেশি। এখন এই যে পৃথিবীতে যে আমরা অভিকর্ষ ত্বরণ দেখতেছি, এগুলো সবগুলো কিন্তু উঠায় নিবা। আর তোমার যে ক্লাস নোটটা থাকবে, ক্লাস নোট কিন্তু অনেক যত্ন করে রাখবা, এগুলো কিন্তু অনেক কাজে লাগবে। ক্লাস 8-এ এর সবগুলো তোমার কাজে লাগবে না। আমি যেটা বলি, ক্লাস 8-এ যদি তুমি এগুলো বুঝতে পারো, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো বুঝতে পারো, তাহলে তোমার ক্লাস 8-এর সবগুলো ঝরঝরা হয়ে যাবে। এই পুরো পৃথিবী, আমি হচ্ছে যে পৃথিবী মহাকর্ষ যে চ্যাপ্টারটা, পুরোটা ঝরঝরা হয়ে যাবে, তুমি বাড়তি কিছু জ্ঞান লাভ করতে পারবা। কিন্তু যদি এমনটা হয় তুমি সবকিছু বোঝোনি, তাও তোমার সমস্যা নাই। আমি এখানে হয়তো অনেক মানে তোমার হচ্ছে একটু বড় জিনিসপত্র দেখাই দিচ্ছি যাতে তোমরা চিন্তা করতে পারো। আমি চাচ্ছি তোমাদের চিন্তা শক্তিটা বাড়ো, তোমাদের পরীক্ষার জন্য আমি পড়াচ্ছি না। আমি মাঝে মাঝে দুই একটা প্রশ্ন হয়তো দেখাই দিচ্ছি, কিন্তু আমি তোমাদের মানে মেইন উদ্দেশ্যটা আমার হচ্ছে তোমাদেরকে কিছু শেখানো। তোমরা এই ছোটবেলার থেকেই যদি কিছু শিখতে পারো, বিশ্বাস করো বড় হয়ে তোমরা এই দেশের আইনস্টাইন হতে পারবো, তোমরা এই দেশের নিউটন হবে। আমাদেরকে এই যে আইনস্টাইন নিউটন খোঁজার জন্য বাইরের দেশের দিকে তাকায় থাকতে হবে না, আমাদের একটা কিছু আবিষ্কারের জন্য আমাদের বাইরের দেশের দিকে তাকায় থাকতে হবে না। যখন তুমি এগুলো ভালো করে শিখবা, ছোটবেলার থেকে এগুলোর প্রতি মনোযোগ দিবা, বিজ্ঞানের প্রতি ভালো একটা ইন্টেনশন তৈরি হবে, তোমার ভালো একটা কি বলে আগ্রহ তৈরি হবে, তখন দেখতে পাবো আমরা তোমরাই বড় হয়ে কি করতেছো, এই বাংলাদেশকে, এই দেশকে তোমরা এগিয়ে নিয়ে যাচ্ছ। আর এই দেশের তো তোমরাই ভবিষ্যৎ, তাই না? এই দেশটাই তো তোমরাই তো চালাবা, ভবিষ্যতে এই দেশটারে তোমরাই চালাবা। তো এখন থেকে একটু ভালো করে পড়াশোনা করো, একটু জানার ট্রাই করো। অন্য দেশের দিকে আমরা এরকম ভিক্ষুকের মতো তাকায় থাকি যে ওরা কবে আমাদের দিবে, সেই তবে আমরা হচ্ছে এটা ব্যবহার করব। এই যে মোবাইল ফোন, এত ভালো ভালো মোবাইল ফোন আমাদের দেশে তৈরি হয় না, কেন হয় না? আমাদের দেশের কি মানুষের মাথা নাই, মগজ নাই, আল্লাহ তাআলা দেয় নাই? জ্ঞান বুদ্ধি তো সবাইকে দিছে, কিন্তু সবাই সেটা ইউজ করতে পারে না, সবাই সেটা ব্যবহার করতে পারে না। তোমরা তোমাদের শ্রেণী কক্ষে দেখবা যদি 100 জন স্টুডেন্ট থাকে, 100 জন স্টুডেন্ট কিন্তু সেম লেভেলের হয় না কখনো। কিন্তু এটা বিশ্বাস করতে হবে যে সবার মাথায় বুদ্ধি এক, সবার মাথায় বুদ্ধির পরিমাণ এক। আমি আবার বলি, বুদ্ধি এক বললে ভুল হবে, বুদ্ধির পরিমাণটা এক। টোটাল যে বুদ্ধিটা আল্লাহ তাআলা সবাইকে একই দিছে, কিন্তু কেউ এটা এভাবে ব্যবহার করতেছে, কেউ এটা এভাবে ব্যবহার করতেছে, আর কেউ ব্যবহারই করতেছে না। কেউ ভালো কাজে ব্যবহার করতেছে, ভালো করতেছে, কেউ ওই বুদ্ধিটাই খারাপ কাজে ব্যবহার করতেছে, খারাপ করতেছে। কেউ ওই বুদ্ধিটা খেলার কাজে ব্যবহার করতেছে, খুব ভালো ভালো খেলাধুলা করতেছে, কেউ ওই বুদ্ধিটা আবার খারাপ কোনো কাজে ব্যয় করতেছে, কেউ পড়াশোনার কাজে বুদ্ধিটা ব্যয় করতেছে। তাহলে দেখো, এই যে তোমার আমরা যে বলি যে ও খুব ভালো স্টুডেন্ট, ও খুব ভালো পারে, আমিও তো নিজে ভালো স্টুডেন্ট, ঠিক আছে? আমি শুধু চেষ্টা করি, আর সেই চেষ্টাই তোমাদের মধ্যে আমি দেখতে চাই। তোমরা একটু চেষ্টা করো, পারবা, সমস্যা কি? তোমরা এগুলো বুঝতেছো না, বারবার দেখো, তোমাদের হাতে সময় 1 বছর, ক্লাস 8-এর দিয়েছি, 1 বছর সময় অনেক সময়, ঠিক আছে? এগুলো পড়ে দেখবো ঝাঁঝরা হয়ে বসে আছে তোমাদের। এখন থেকে একটু আপডেট হও। তুমি কম্পেয়ার করো, আমাদের হচ্ছে যে একটা শ্রদ্ধেয় মানে সিনিয়র কি বলে বাংলাদেশের শ্রদ্ধেয় একজন ব্যক্তি সুলাইমান শকুন স্যার, তিনি এই কথাটা বলতো, তুমি যে এখন ক্লাস 8-এ পড়ো, কথাটা অনেক ভালো। তুমি একটু আমেরিকার ক্লাস 8-এর বাচ্চার দিকে তাকায় দেখো তো, ওর সাথে তুমি দাঁড়ায় কি কথা বলতে পারবা কিনা ফেস টু ফেস 10 মিনিট? ওর বুদ্ধি আর তোমার বুদ্ধি সেম কিনা? যদি তা না হয়, তুমি যদি মানে এটা ভাবো যে ওরে বাবা আমেরিকা, আমি তো অনেক পিছায় আছি, তাহলে এটা মাথায় রাখো, তোমাকে আরো আপডেট হইতে হবে। ক্লাস 8-এ পুরো বাংলাদেশে, মানে পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বে যত ক্লাস 8-এর লেভেলের স্টুডেন্ট আছে তাদের মতো হবে। তাদের সাথে তুমি যাতে দাঁড়ায় 1 ঘন্টা কথা বলতে পারো, 1 ঘন্টা তাদেরকে বিজ্ঞান বুঝাতে পারো, এরকম অ্যাবিলিটি তৈরি করো। পারবা ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আসো আমরা অভিকর্ষ ত্বরণ করতেছিলাম। তাহলে অভিকর্ষ ত্বরণের ফর্মুলা হচ্ছে gm/r এর উপর স্কয়ার। পৃথিবীতে এর মানটা দেখলাম আমরা 9.81 এর কাছাকাছি। এখন এই যে অভিকর্ষ ত্বরণ, এটা কি কখনো পরিবর্তন হয় না? হ্যাঁ, এটা পরিবর্তন হতে পারে। আমরা সেটাই এখন দেখবো, অভিকর্ষ ত্বরণ কোথায় কোথায় পরিবর্তন হয়। দেখো আমরা সেটাই দেখি এখন, অভিকর্ষ ত্বরণের নির্ভরশীলতা বা অভিকর্ষ ত্বরণ এভাবে লিখি, কি কি ভাবে পরিবর্তন হয়।
প্রথম কারণটা আমি আর আগে দেখি অভিকর্ষজ ত্বরণ আসলে কেন পরিবর্তন হতে পারে। এখানে আমরা সূত্রটা আরেকবার লিখি, লিখে বোঝার চেষ্টা করি। এখানে অভিকর্ষজ ত্বরণের ফর্মুলা জিএম ডিভাইডেড বাই আর এর উপর স্কয়ার। এখানে জিটা কি? জি হচ্ছে আমার মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটা ধ্রুবক। ধ্রুবক কখনো পরিবর্তন হয়? হয় না। এম কি? এম হচ্ছে ভর। আমরা একটু আগেই দেখলাম ভর কখনো পরিবর্তন হয় না, এখনো সেটা মেনে নাও আপাতত, ভর কখনো পরিবর্তন হয় না, ভরও পরিবর্তন হবে না। তাহলে জিও পরিবর্তন হবে না, ভরও পরিবর্তন হবে না। এখানে পরিবর্তন হতে পারে কি? পৃথিবীর ব্যাসার্ধটা, কারণ পৃথিবীর আকার সবসময় মানে সেম না, সব জায়গাতে সেম না। তাহলে দেখো এই যে জিটা, এই জিটা কার উপর নির্ভর করে? পৃথিবীর ব্যাসার্ধের উপর। এই জিটা নির্ভর করে পৃথিবীর ব্যাসার্ধের উপর। পৃথিবীর ব্যাসার্ধ যদি কখনো বাড়ে, দেখো তো দেখি তোমাদেরকে ওই ক্লাসগুলো মনে আছে কিনা, একটা কোশ্চেন ধরি। পৃথিবীর ব্যাসার্ধ যদি বাড়ে তাহলে জি কি কমবে না বাড়বে? পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর যদি কখনো বাড়ে, জি কি কমবে না বাড়বে? আর যদি বাড়ে জি কমবে, কারণ দেখো এদের সাথে সম্পর্কটি উল্টা না, এটা উপরে এটা নিচে না, জিটা কি উপরে আছে আর আরটা কি নিচে না, তাহলে দেখো ক্রস একটা উল্টা সম্পর্ক, কোনাকুনি সম্পর্ক। আর আমি বলছি এরকম সম্পর্ক হলে কি হবে? একটা বাড়লে আরেকটা কমবে, আরেকটা কমলে আরেকটা বাড়বে। তাহলে আর যদি বাড়ে জি কমবে, আর যদি কমে জি বাড়বে। এখন আমরা পৃথিবীর আকারটা দেখি, পৃথিবীটা দেখতে কেমন। পৃথিবীটা দেখতে মোটামুটি এরকম, মানে পুরোপুরি তো গোল হয় না পৃথিবী, একদিকে একটু মানে চাপানো আর কি। তাহলে এই যে দেখো, এই যে চাপানো অঞ্চল, আর এটা হচ্ছে সবচেয়ে লম্বা অঞ্চল। এই যে চাপানো অঞ্চল, এই অঞ্চলকে বলা হয় মেরু অঞ্চল, আর এই অঞ্চলগুলো বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে একটা হচ্ছে মেরু অঞ্চল, আরেকটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তুমি একটা জিনিস খেয়াল করো, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে আমি যদি মেরু অঞ্চলের ব্যাসার্ধ নির্ণয় করি, তার থেকে আমাদের বিষুবীয় অঞ্চলের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা কিন্তু বড়। বোঝা যাচ্ছে? তাহলে মেরু অঞ্চলের ব্যাসার্ধের থেকে বিষুবীয় অঞ্চলের ব্যাসার্ধটা বড়। তাহলে আমি যদি মেরু অঞ্চল, দেখো এখানে ব্যাসার্ধ বেশি, আমরা ব্যাসার্ধ কম এইভাবে লিখি, ব্যাসার্ধ কম আর এখানে ব্যাসার্ধ বেশি। তাহলে মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম, বিষুবীয় অঞ্চলে আমাদের ব্যাসার্ধটা বেশি। তাহলে আমি যদি মেরু অঞ্চলে জিটা হিসাব করি, খেয়াল করো মেরু অঞ্চলে যদি জি হিসাব করি, এখানে ব্যাসার্ধ কম অর্থাৎ আর এর মান কম, তাহলে এখানে জি এর মান হবে বেশি, জি এর মান বেশি। আর আমি যদি বিষুবীয় অঞ্চলে হিসাব করি, এখানে ব্যাসার্ধটা বেশি, তাহলে ব্যাসার্ধ বেশি হলে জি এর মান কি হবে? জি এর মান কম হবে, তাহলে এখানে জি এর মান কম। ঠিক আছে? তাহলে আমরা এই দুইটা জিনিস একটু দেখে ফেললাম, খুবই ইম্পর্টেন্ট।